হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ত্রিকোণমিতি ফার্স্ট পেপারের 7 চ্যাপ্টারের সেকেন্ড লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা যেটা করছিলাম, আমরা ত্রিকোণমিতির যে প্রথম লেকচারটা ছিল সেখানে আমরা কেতাবউদ্দিন স্যারের বইয়ের 7A অনুশীলনীর আমরা বেসিক গুলো কমপ্লিট করে ফেলছিলাম। ইনফ্যাক্ট আমরা এক টাইপের ম্যাথ সলভ করেছিলাম যেটা আমাদের ছিল বেসিক মান নির্ণয়। তো আজকের ক্লাসে আমরা মান নির্ণয়ের যে সেকেন্ড টপিকটা আছে সেই টপিকটা দিয়ে শুরু করতেছি। আমরা এই সেকেন্ড টপিকটার নাম দিচ্ছি মান নির্ণয় প্রোব। তুমি যদি এই টপিকের মান নির্ণয়ের ম্যাথগুলো খুব সুন্দর করে আয়ত্ত করতে পারো, সলভ করার প্রসেসটা ভালো করে বুঝতে পারো, তাহলে মান নির্ণয় সংক্রান্ত তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি 4টা প্রবলেম লিখে রাখছি। তো আমরা এই 4টা প্রবলেম সলভ করব। একটু বলি, প্রবলেম যে 4টা আমি লিখছি, আমি চেষ্টা করছি সিরিয়ালি ইজি থেকে কঠিনের দিকে যাওয়ার জন্য। ঠিক আছে? তো আমরা সলভ করি প্রথমে সবচেয়ে ইজিটা, এরপরে ধীরে ধীরে কঠিন প্রবলেমগুলো সলভ করব। তাহলে দেখবা যে এই টাইপের মান নির্ণয়েও আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওকে, তো আমরা 1 নাম্বার কোশ্চেনটার সলিউশনে যাই। আচ্ছা, একটা কথা একটু বলা ভালো, এইখানে যে 4টা আমি প্রবলেম লিখে রাখছি, এই টাইপের যদি মান নির্ণয় আসে তাহলে আমরা দুটা কথা একটু মনে রাখবো, যেটাকে টেকনিক বলা যেতে পারে। এটা কোনো সূত্র না বা এটা বইয়ের কোনো কথা না, আমরা জাস্ট দুটো টেকনিক অবলম্বন করে এই টাইপের মান নির্ণয়গুলো খুব সহজে সমাধান করতে পারি। টেকনিক নাম্বার 1, এখানে আমাদের টার্গেট থাকবে ছোট অ্যাঙ্গেল দিয়ে বড় অ্যাঙ্গেলকে কিংবা বড় অ্যাঙ্গেল দিয়ে ছোট অ্যাঙ্গেলকে 90 এর বিজোড় গুণিতক আকারে প্রকাশ করা। এরপরে আমরা এখানে সেকেন্ড আর একটা কথা ফলো করব, যে আমাদের টার্গেট থাকবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 কিংবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 কিংবা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে তিনটা ফরম্যাট, এই তিনটা ফরম্যাটের আকারে নিয়ে আসা। আমরা যদি এই দুটো টেকনিক অবলম্বন করি তাহলে দেখবা এই টাইপের মান নির্ণয়ের আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন আসে 1 নাম্বার কোশ্চেনের সলিউশনে। আমরা একটু কষ্ট করে যেটা করি, দেখো এখানে একটা সিরিজ দিয়েছে sin স্কয়ার 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি, এভাবে 10 বৃদ্ধি পেয়ে পেয়ে sin স্কয়ার 80 ডিগ্রি পর্যন্ত। যদিও এখানে সবগুলো টার্ম লেখা নাই, আমরা একটু কষ্ট করে সবগুলো টার্ম লিখি সলিউশনে। তো প্রথমে sin স্কয়ার 10 ডিগ্রি। আচ্ছা, তো লেখার পরে এবার আমরা টেকনিক নাম্বার 1 এ আসতে চাচ্ছি। তো আমাদের টার্গেট কি, ছোট অ্যাঙ্গেল দিয়ে বড় অ্যাঙ্গেলটাকে কিংবা বড় অ্যাঙ্গেল দিয়ে ছোট অ্যাঙ্গেলকে 90 এর বিজোড় গুণিতক আকারে প্রকাশ করা। তো কিভাবে আমরা করতে পারি, তুমি একটু মার্ক করো, প্রথম অ্যাঙ্গেলটা কত আমাদের 10 ডিগ্রি। তো এই 10 ডিগ্রিকে 90 এর বিজোড় গুণিতক আকারে প্রকাশ করতে গেলে কোনটা আমাকে হেল্প করবে? ডেফিনেটলি এই 80 ডিগ্রি আমাকে হেল্প করবে। কেন? আমি যদি 90 থেকে 10 বিয়োগ করি তাহলে আমি 80 পাবো, কিংবা 90 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে কিন্তু আমি 10 পাচ্ছি। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এই দুইটা নিয়ে আমাদের একটা কাজ হবে। এরপরে তুমি খেয়াল করো, সেম ভাবে এই অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। তো
তুমি 90 থেকে 20 বিয়োগ করলেও 70 পেতে পারো, কিংবা 90 থেকে 70 বিয়োগ করলেও 20 পেতে পারো। তাহলে এই দুইটা আমাদের আরেকটা কাজ করবে। সেম ভাবে আমরা 30 ডিগ্রির সাথে 60 ডিগ্রিকে নিয়ে কাজ করব, এই জোড়া আমাদের একটা কাজে দেবে, এবং 40 ডিগ্রির সাথে 50 ডিগ্রিকে নিয়ে কাজ করব, এই জোড়া আমাদের আরেকটা কাজে দেবে। তো আমি এভাবে জোড়াগুলো দেখাই দিলাম কোন কোন জোড়া নিয়ে কাজ করব। এবার আমরা একটু সেকেন্ড লাইনে যাই। তো sin স্কয়ার 10 ডিগ্রি এটাকে আমরা চেঞ্জ করতেছি না, প্লাস এবার 10 দিয়ে কাকে প্রকাশ করতে চাচ্ছি? 80 কে। কিভাবে? 80 কে আমরা লিখতে চাচ্ছি sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি। তাহলে দেখো তো এটা শুধু 90 ডিগ্রি মানে বেসিক্যালি কি 1 ইনটু 90 না? কারণ আমি 90 ডিগ্রি এটাকে কিন্তু লিখতে পারি 1 ইনটু 90 ডিগ্রি। দ্যাট মিন্স এটা 90 এর কেমন গুণিতক হয়ে গেল? 90 এর বিজোড় গুণিতক হয়ে গেল। তো আমাদের তো টার্গেট এটাই ছিল যে ছোট অ্যাঙ্গেল দিয়ে বড়টাকে কিংবা বড় অ্যাঙ্গেল দিয়ে ছোটটাকে 90 এর বিজোড় গুণিতক আকারে প্রকাশ করা। তাহলে দেখো এই যে 80 এটা বড় অ্যাঙ্গেল ছিল, এই বড় অ্যাঙ্গেলটাকে ছোট অ্যাঙ্গেল 10 দিয়ে প্রকাশ করছি, কিন্তু 90 এর কেমন গুণিতকে? বিজোড় গুণিতকে 1 ইনটু 90 দিয়ে প্রকাশ করছি। আচ্ছা, এরপরে যাও sin স্কয়ার 20 ডিগ্রি, এটাকে আমি চেঞ্জ করতেছি না। এবার 20 দিয়ে আমি কাকে প্রকাশ করতে চাচ্ছি? 70 কে। কিভাবে? sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। দেখো তো হয়ে গেছে না? 90 থেকে 20 বিয়োগ করলে 70। আবার একটা 90 এর কেমন গুণিতক? বিজোড় গুণিতক। তাহলে আমরা এখানেও বুঝে গেলাম যে 70 কে আমরা ছোট অ্যাঙ্গেল 20 দিয়ে প্রকাশ করছি, বাট কিভাবে? 90 এর বিজোড় গুণিতক আকারে। নেক্সট, এবার আমরা লিখে ফেলবো sin স্কয়ার 30 ডিগ্রি। আর 30 ডিগ্রি দিয়ে আমরা কাকে প্রকাশ করতে যাচ্ছি? 60 ডিগ্রিকে। কিভাবে? sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। সেম অ্যাজ পরেরটার জন্য sin স্কয়ার 40 ডিগ্রি লিখে ফেললাম, এন্ড আমরা 50 কে যেহেতু 40 দিয়ে প্রকাশ করতে যাচ্ছি, তাহলে 50 কে লিখবো sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কেন আমরা 90 এর বিজোড় গুণিতক আকারে প্রকাশ করতে যাচ্ছি? দেখো এইখানে শর্ট টার্ম গুলো কিন্তু sin স্কয়ার দিয়েছিল, কিন্তু আমাদের টেকনিকের সেকেন্ডে কি বলা আছে? আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ফরম্যাটটাকে নিয়ে আসার চেষ্টা করব। তো তুমি একটা সাইন ফাংশনকে তুমি যদি cos ফাংশনে কনভার্ট করতে চাও, তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি এর জোড় গুণিতক আকারে প্রকাশ করা যাবে না, তোমাকে প্রকাশ করতে হবে কিভাবে? 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক আকারে। দিস ইজ দ্য রিজন আমরা একটা সাইনকে ঠিক রাখতেছি, তখন আমার sin স্কয়ার থিটাটা ঠিক থাকবে। আরেকটা সাইনকে যখন আমি 90 এর বিজোড় গুণিতকে প্রকাশ করতেছি, তখন এই সাইনটা কিন্তু cos এ কনভার্ট হয়ে যাবে, তখনই আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই ফরম্যাটটা পাবো। আচ্ছা, এবার আমরা একটু পরের লাইনে যাই। sin স্কয়ার 10 ডিগ্রি এটাকে আমরা ঠিক রাখলাম। এইবার আমরা একটু মান নির্ণয়ের যে বেসিক কনসেপ্ট সেটা একটু ফলো করি। এটা 90 এর কেমন গুণিতক? বিজোড় গুণিতক। এই যে লিখে রাখছি 90 মানেই 1 ইনটু 90। সো 1 যেহেতু বিজোড় সংখ্যা, সো এই শুধু 90 বা 1 ইনটু 90 এটা কিন্তু 90 এর বিজোড় গুণিতক। আর যখনই 90 এর বিজোড় গুণিতক, sin স্কয়ার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? cos স্কয়ার হয়ে যাবে। আরেকটা মজার ব্যাপার বলি, আমাদের বেসিক মান নির্ণয়ে প্রসিডিউর কি কি ছিল? প্রথমে আমরা দেখব 90 এর জোড় না বিজোড় গুণিতক। জোড় গুণিতক হলে অনুপাত চেঞ্জ হবে না, আর বিজোড় গুণিতক হলে অনুপাত চেঞ্জ হবে। সাইন কজ হয়ে গেছে। এরপরে আমাদের কোয়াড্রেন্ট অনুযায়ী চিহ্ন দেখার কথা ছিল না, কিন্তু এইখানে আমরা চিহ্ন দেখব না। কেন না? এটা দেখো সাইনের উপরে পাওয়ারটা কিন্তু স্কয়ার। স্কয়ার মানে এটা জোড় পাওয়ার, আর কোনো ফাংশনের পাওয়ার যদি জোড় হয় তাহলে সেখান থেকে নেগেটিভ আউটপুট পাওয়ার কিন্তু কোনো পসিবিলিটি নেই। কথা কি বুঝতে পারছো? তো এটা যেহেতু সাইন স্কয়ার, পাওয়ারটা জোড় পাওয়ার, তো এখানে কোন কোয়াড্রেন্টেই থাক ডাজন্ট ম্যাটার, কারণ যেখানে যে কোয়াড্রেন্টের চিহ্ন পজিটিভ সেটাকে স্কয়ার করলেও হবে পজিটিভ, আর যে কোয়াড্রেন্টের চিহ্ন নেগেটিভ সেই নেগেটিভকে স্কয়ার করলেও আলটিমেটলি কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে আমরা এটা মাথায় রাখবো যে যদি পাওয়ার স্কয়ার থাকে, হোল টু দি পাওয়ার 4 থাকে, হোল টু দি পাওয়ার 6 থাকে, এরকম জোড় পাওয়ার থাকে, তাহলে আমরা স্রেফ দেখবো অনুপাত চেঞ্জ হচ্ছে কিনা, এতটুকু। চিহ্ন নিয়ে কোনো কথাই হবে না, কারণ চিহ্ন অলওয়েজ কি হবে? পজিটিভ হবে। ফাইন। তো 90 এর বিজোড় গুণিতক sin স্কয়ার চেঞ্জ হয়ে cos স্কয়ার, চিহ্ন দেখার সময় নেই, সূক্ষ্ম কোণটা লিখে ফেললাম 10 ডিগ্রি। সেম ভাবে
সাইন স্কোয়ার 20 ডিগ্রি যা ছিল আছে, পরেরটা 90 এর বিজোড় গুণিতক সাইন স্কোয়ার চেঞ্জ হয়ে কজ স্কোয়ার, চিহ্ন দেখার টাইম নাই, সূক্ষ্মকোণ লিখে ফেললাম 20 ডিগ্রি। অ্যাজ ইউজুয়ালি সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস এইটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার 40 ডিগ্রি। তো কারো যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার একটু ব্যাক করো, ব্যাক করে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। এখন চলে আসো তো বাবা, সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 10 ডিগ্রি, এই যে জোড়াটা, এই জোড়ার মান কত? 1। কোনটা অনুযায়ী? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান 1। সেম ভাবে এই যে জোড়াটা সাইন স্কোয়ার 20 প্লাস কজ স্কোয়ার 20 এর মান 1, এই জোড়ার মানও 1, এই জোড়ার মানও 1। ওকে, তাহলে কয়টা 1? চারটা 1। 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, সো চারটা 1 যোগ করলে কত হয়? 5 হয়, তাই না? ইয়েস, এই যে 5 লিখছি, এই যে 5 লিখছি, সো এইটাই হলো আমাদের উত্তর। সো চারটা 1 যোগ করলে আমাদের কত হলো? 4। ঠিক আছে, 5 না কিন্তু 4। ফাইন, 1 নম্বর কোশ্চেনের সলিউশন ডান। আমার মনে হয় 1 নম্বর কোশ্চেনটা তোমরা ভালো করে বুঝতে পারছো। ওকে, এবার আসো আমরা 2 নম্বর কোশ্চেনে যাব। আচ্ছা, তো এবার 2 নম্বরে সলভ কোশ্চেনটা লিখি। কজ স্কোয়ার 15 ডিগ্রি, কজ স্কোয়ার 25 ডিগ্রি, 35 ডিগ্রি, এভাবে 10 বেড়ে বেড়ে কজ স্কোয়ার 75 ডিগ্রি পর্যন্ত। আমি যেটা বলতেছিলাম, কষ্ট করে একটু সবগুলো টার্ম লিখে ফেলবো। তাহলে কজ স্কোয়ার 15 প্লাস কজ স্কোয়ার 25 এভাবে লিখতে থাকি। আচ্ছা, তো লেখা শেষ। এবার আমাদের টার্গেট কি? ছোটটা দিয়ে বড়টাকে কিংবা বড় দিয়ে ছোটটাকে প্রকাশ করা 90 এর বিজোড় গুণিতকে। তাহলে তুমি এবার টার্গেট করো। এই অ্যাঙ্গেলটা 15, 15 দিয়ে 90 এর বিজোড় গুণিতক হিসেবে কাকে প্রকাশ করা যায়? 75 কে, কারণ 90 থেকে 15 বিয়োগ করলে হবে 75। এই যে একটা জোড়া আমি পেয়ে গেছি। সেম ভাবে 25 এটা দিয়ে 65 কে প্রকাশ করা যায়। 90 থেকে 25 বিয়োগ করলে 65। 35 এটা দিয়ে 55 কে প্রকাশ করা যায়। 90 থেকে 35 বিয়োগ করলে 55। তাহলে আমি এবার জোড়া পেয়ে গেছি, কিন্তু এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া। এবার দেখো, একটা টার্ম আছে কজ স্কয়ার 45 ডিগ্রি, এর কি কোনো জোড়া আছে? এর কোনো জোড়া নাই। তো এই ম্যাথটা করে দেওয়ার কারণ এইটাই যে এই ম্যাথগুলোতে একদম সবগুলোই যে জোড়ায় জোড়ায় মিলে যাবে এরকম কোনো কথা নাই, সিঙ্গেল ভদ্রলোক থাকতে পারে। তো এই হলো সেই সিঙ্গেল ভদ্রলোক, তাকে সিঙ্গেলই রেখে দিবা, নরমালি ওর মানটা বের করবা। ঠিক আছে? আচ্ছা, তো এইবার নেক্সট স্টেপে আমরা যাই, পরের লাইনে যাই। কজ স্কয়ার 15 ডিগ্রি চেঞ্জ করলাম না, আর 15 দিয়ে কাকে প্রকাশ করতে চাচ্ছি? 75 কে। কিভাবে? কজ স্কয়ার 90 মাইনাস 15, তাহলে আমি 75 পেয়ে যাব। সেম ভাবে কজ স্কয়ার 25 ডিগ্রি রাখলাম, 25 দিয়ে লিখতে চাই 65 কে। কজ স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি প্লাস কজ স্কয়ার 35 ডিগ্রি ঠিক রাখলাম, আর 35 দিয়ে 55 কে লিখতে চাই কজ স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি। আর সবার শেষে সিঙ্গেল ভদ্রলোক, সিঙ্গেল ভদ্রলোক কত? কজ স্কয়ার 45 ডিগ্রি। আচ্ছা বাবা শোনো, এই ম্যাথগুলোর কিন্তু সুন্দর শর্টকাট আছে। আমি যেরকমটা বলছিলাম তোমাদেরকে, আমরা প্রথমে শর্টকাটের দিকে যাবই না, আমরা একদম বেসিক ধরে ধরে আমরা ম্যাথগুলো সলভ করব, রেগুলার যে প্রসিডিউর সেভাবে। আর আমরা যখন ত্রিকোণমিতি লেকচার আমাদের শেষ হবে তখন আমরা শর্টকাট নিয়ে কথা বলবো। ঠিক আছে? আগে নিজের বেসিক স্ট্রং করো। নেক্সট, কজ স্কয়ার 15 ডিগ্রি যা আছে তাই। এবার এটা 90 এর বিজোড় গুণিতক, তাহলে কজ স্কয়ার চেঞ্জ হয়ে সাইন স্কয়ার, আর যেহেতু পাওয়ার স্কয়ার একটু আগেই বললাম চিহ্ন দেখার দরকার নাই, এটা সাইন স্কয়ার 15 ডিগ্রি। এবার পরের গুলোকে লিখে ফেলি। কজ স্কয়ার 25 ডিগ্রি প্লাস
sin স্কয়ার 25 ডিগ্রি, cos স্কয়ার 35 ডিগ্রি প্লাস sin স্কয়ার 35 ডিগ্রি এন্ড লাস্টের সিঙ্গেল ভদ্রলোক কত cos স্কয়ার 45 ডিগ্রি। এবার জোড়া মিলাও, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই জোড়ার মান 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই জোড়ার মান 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই জোড়ার মান 1। আর এই সিঙ্গেল ভদ্রলোকের মান আমরা আলাদাভাবে বসাবো। cos 45 ডিগ্রির মান কত 1/√2, তার উপরে স্কয়ার আছে মানে 1/√2 হোল স্কয়ার। এবার মানগুলো বসায় দাও, 1 1 1, তিনটা এক যোগ করলে 3 প্লাস 1/√2 কে স্কয়ার করলে হাফ, তাহলে লসাগু আমার জন্য 2, উপরে 6 প্লাস 1, সো এটার রেজাল্ট হইল 7/2। ফাইন। আচ্ছা, নেক্সট 3 নাম্বার প্রবলেমে আমরা যাব। এটা নিয়ে আশা করি প্রবলেম নাই, ঠিক আছে? এইটা নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে, 3 নাম্বার প্রবলেমে যাই আমরা। 3 নাম্বারটা দেখো, খেয়াল করে দেখছো কি, আমরা 1 নাম্বার আর 2 নাম্বার প্রবলেমটা যে সলভ করলাম সেখানে অ্যাঙ্গেল গুলো দেওয়া ছিল ডিগ্রিতে, কিন্তু 3 নাম্বার যে প্রবলেমটা এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু পাই দিয়ে, মানে রেডিয়ানে। আমরা সেক্ষেত্রে কি করব? আমরা ম্যাথটা আগে তুলি। এখানেও কত কিভাবে আছে, π/12, 3π/12, 5π/12, মানে 2 করে বাড়ছে। প্রথমে একবার π/12, 3π/12, 5π/12, তারপর এটা হবে 7π/12, এভাবে 11π/12 পর্যন্ত ম্যাথটা আগে আমরা তুলি। দেখো, শর্টকাটে যখন সলভ করব তখন কিন্তু এত টার্ম লিখতে হবে না, ঠিক আছে? এখন যেহেতু আমরা মেইন প্রসিডিউরে, সবগুলো একটু কষ্ট করে লেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট, এইবার আমি তোমাদেরকে যেটা বলবো, যখন ডিগ্রি দিয়ে আমাদের অ্যাঙ্গেল গুলো দেওয়া ছিল তখন কিন্তু আমাদের খুব বেশি কষ্ট করতে হয় নাই যে আমরা কোন অ্যাঙ্গেলটা দিয়ে কোনটাকে প্রকাশ করব সেটা খুঁজে বের করতে। কিন্তু পাই দিয়ে যখন অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে তখন কোন অ্যাঙ্গেল দিয়ে কাকে প্রকাশ করব এটা খুঁজে বের করতে কিন্তু ভালোই বেগ পেতে হচ্ছে। তো এইখানে আমরা যেটা করব, আমরা ক্যালকুলেটর ইউজ করে সুন্দর করে উপরে একটু লিখে রাখবো যে পাই মানগুলো দেওয়া আছে সেগুলো অ্যাসোসিয়েটেড ডিগ্রি মানগুলো কত, ঠিক আছে? এটা আমরা মানে আমরা ডিগ্রি দিয়ে ম্যাথ করব না, কিন্তু আমরা যেন ধরতে পারি কাকে দিয়ে কাকে প্রকাশ করব, এটার জন্য পেন্সিল দিয়ে আমরা খাতার উপরে আগে লিখে রাখবো যে প্রত্যেকটা অ্যাঙ্গেল যেগুলো পাই দিয়ে দেওয়া ছিল সেই ওরিয়েন্টেড ডিগ্রি মানগুলো কত, সেইটা এবার আমরা একটু দেখবো আগে। দেখো, যেমন আমি যদি π/12 এর কথা বলি, π/12, পাই মানে কত 180, সেটাকে আমি ভাগ করতেছি 12 দিয়ে, তাহলে 15 ডিগ্রি। এটা আমি আবারও বলতেছি, আমরা কিন্তু খাতায় ডিগ্রি মানগুলো লিখবো না, জাস্ট আমরা পেন্সিল দিয়ে লিখে আমরা খুঁজে বের করব কাকে দিয়ে কাকে প্রকাশ করব, তারপরে সেটা মুছে দেব। তো π/12 মানে আমরা কত পাইলাম 15 ডিগ্রি, তাহলে 3π/12 মানে কত হবে 45 ডিগ্রি, 5π/12 মানে 5×15 ডিগ্রি, 7π/12 মানে 105 ডিগ্রি, 9π/12 135 ডিগ্রি, 11π/12 মানে 165 ডিগ্রি। ব্যাস, এই যে লেখা হলো না? এখন দেখো, তোমার কিন্তু খুঁজে বের করতে সুবিধা হচ্ছে। তুমি এই যে 15 ডিগ্রি, এটা দিয়ে তুমি প্রকাশ করতে পাবা 105 ডিগ্রিকে। কিভাবে? তুমি 90-র সাথে যদি 15 ডিগ্রি যোগ করো তাহলে কি 105 হয়ে যাবে না? বুঝতে পারতেছো কথাটা আমার? নেক্সট, 45 ডিগ্রি, এইটা দিয়ে তুমি প্রকাশ করতে পারবা 135 ডিগ্রিকে। 90-র সাথে 45 যোগ করে দেখো 135 আসে। সেম ভাবে 75 দিয়ে তুমি প্রকাশ করতে পারবা 165কে। 90-র সাথে 75 যোগ করে দেখো 165 আসবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে তুমি দেখো, ডিগ্রি দিয়ে যখন মানগুলা লিখলা তখন তোমার খুঁজে বের করতে সুবিধা হলো যে তুমি কোন অ্যাঙ্গেল দিয়ে কাকে প্রকাশ করবা। এখন এটা খুঁজে বের করা শেষ, এখন তোমার লেখার পালা। লেখার সময় কিন্তু পাই দিয়েই লিখতে হবে। এখন তুমি মনে করো পেন্সিল দিয়ে লিখছো, এটা তুমি খাতায় মুছে দিছো, ঠিক আছে?
একটু মুছে পড়ে দাও, সরি একটু মুছে পড়ে দাও, আগে লেখো তারপরে তুমি একটু পরে মুছে দাও। তাহলে আমি 15 কে ঠিক রাখতেছি, সাইন স্কোয়ার 15 ঠিক রাখা মানে π/12 ঠিক রাখা, প্লাস এবার আমি 15 দিয়ে কাকে প্রকাশ করতেছি, 7π/12 কে। কিভাবে? 90 এর সাথে 15 যোগ করলে পাবো 105। তো আমি সাইন স্কোয়ার লিখলাম, 90 এর সাথে যোগ করতে হবে 15, কার সাথে? 90 এর সাথে 15, 90 মানে কত? π/2, তার সাথে 15 যোগ করতে হবে মানে হলো π/12। তুমি এবার যোগ করে দেখো তো এই ব্যাটা আসে কি আসে না। ডেফিনেটলি এই ব্যাটা আসবে, তুমি যোগ করে দেখো এই দুটো যোগ করলে এই ব্যাটা আসে কিনা। লসাগু কত? 12। 6π প্লাস পাই, উপরে কত হবে? 7π। বুঝতে পারতেছো? আচ্ছা ফাইন, তারপরেরটায় যাও। সাইন স্কোয়ার 3π/12, দ্যাট মিনস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এইটাকে আমি চেঞ্জ করব না। এবার এই 45 দিয়ে কাকে প্রকাশ করবো? 135 কে। 135 মানে কি? 90 প্লাস 45, দ্যাট মিনস সাইন স্কোয়ার 90 মানে হলো π/2 প্লাস 45 মানে কত আমার? 3π/12। এবার তুমি এই দুটা যোগ করো, যোগ করে দেখো এটা আসে কিনা, আসতে বাধ্য। লসাগু কত? 12, ঠিক আছে। 6π আর 3π যোগ করলে উপরে কত হবে? 9π। সেম ভাবে এবার পরেরটায় যাও। আমি সাইন স্কোয়ার 5π/12, এইটার কোনো চেঞ্জ করতেছি না। এবার এই 75 বা 5π/12 দিয়ে কাকে প্রকাশ করতে চাচ্ছি? 165 কে। কিভাবে? 90 প্লাস 75, দ্যাট মিনস সাইন স্কোয়ার 90 মানে π/2 প্লাস 75 মানে 5π/12। যদি আমাকে বিশ্বাস করতে না পারো তাহলে বিশ্বাস অর্জনের জন্য তুমি এই দুটো অ্যাঙ্গেল যোগ করে দেখো এটা আছে কিনা। লসাগু কত? 12, 6π প্লাস 5π 11π। বুঝতে পারতেছো? তাহলে তোমার পাই দিয়ে লেখা থাকলে তোমার কিন্তু খুঁজে বের করাটা টাফ, কাকে দিয়ে কাকে প্রকাশ করবে। এই জন্য আমরা যেটা করব, পেন্সিল দিয়ে আগে একটু ছোট্ট করে লিখে নেব ডিগ্রি মানগুলো, তারপর সেখান থেকে খুঁজে বের করব কাকে দিয়ে কাকে প্রকাশ করতেছি, এরপরে ডিগ্রি মানগুলো মুছে দেবো। এগুলোর কোনো কাজ নেই। দেখো এগুলো শেষ না, এগুলো মনে করো পেন্সিল দিয়ে লিখছিলাম, এগুলো আমি মুছে দিলাম, ব্যাস, এগুলোর আর কোনো কাজ নেই। এবার আমরা পরের লাইনে যাব। সাইন স্কোয়ার π/12, এটা ঠিক থাকলো, প্লাস এটা শুধু π/2 মানে 90 ডিগ্রি, দ্যাট মিন্স একটা 90 ডিগ্রি। সো π/2 মানে আমি আবারও বলতেছি 90 ডিগ্রি। কয়টা? একটা 90 ডিগ্রি মানে এটা 90 এর বিজোড় গুণিতক। সো সাইন স্কোয়ার চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কজ স্কোয়ার। আর যেহেতু স্কোয়ার আছে, আবারও বলতেছি চিহ্ন নিয়ে কোনো ভাবারই দরকার নাই, সূক্ষ্মকোণটা লিখে ফেলবো π/12। সেম ভাবে সাইন স্কোয়ার 3π/12 থাকলো, প্লাস 90 বিজোড় গুণিতক, সাইন স্কোয়ার চেঞ্জ হয়ে কজ স্কোয়ার, সূক্ষ্মকোণটা লিখে ফেলবো 3π/12, চিহ্নের কোনো টাইম নেই। সেম ভাবে সাইন স্কোয়ার 5π/12 প্লাস এটাকে ভাঙাইলে কজ স্কোয়ার 5π/12। দেখো তো 2 নম্বরের প্রথম ফরম্যাটটা চলে আসছে না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওকে, এই যে জোড়াটা মান 1, এই যে জোড়াটা মান 1, এই যে জোড়া, মানে দুইয়ে মিলে একাকার, দুইজন মিলে একটা মান দিচ্ছে, দুইয়ে মিলে একা। খুবই ভালোবাসা, মোহব্বত, প্যার, ইশক, লাভ, এত ভালোবাসা। ইন্টারমিডিয়েটে সময় নাই, পড়া পড়ো। সো তিনটা কাপল যার প্রত্যেকটার মান 1, সো তিনটা 1 যোগ করলে রেজাল্ট হলো 3। ব্যাস। দেখো আমি কিন্তু ধীরে ধীরে কঠিনের দিকে যাচ্ছিলাম। প্রথমে দুটো ডিগ্রি মান দেখছিলাম, এরপরে দেখছি পাই দিয়ে দেওয়া থাকলে কি হবে। এবার আমরা লাস্ট প্রবলেমে যাব, এটা আরেকটু কঠিন। এটা পাই দিয়ে দেওয়া ঠিকই, কিন্তু অ্যাঙ্গেল গুলো এবার দশমিক। অ্যাঙ্গেল গুলো আগে যেরকম পূর্ণ সংখ্যা ছিল, এবার পূর্ণ সংখ্যা না। 4 নম্বরে যে অ্যাঙ্গেল গুলো, এই অ্যাঙ্গেল গুলো দেওয়া দশমিক। তো দশমিক অ্যাঙ্গেল হোক, নো প্রবলেম। দেখো আমরা কিভাবে লিখি। আচ্ছা, একটু চোখ নাক কান খোলা রাখো। দেখো আমাদের টেকনিক 2 এ বলা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কিংবা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, কিংবা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা। তুমি 2 নম্বরটা দেখো। আমি যদি 2 নম্বর আকৃতিটা আনতে চাই, এই ফরম্যাটটা আনতে চাই, তাহলে sec স্কয়ার থিটা লাগবে, tan স্কয়ার থিটা লাগবে। তার মধ্যে sec স্কয়ার দুইটা আছে,
তো তোমার sec স্কয়ার আনতে হবে এবং sec স্কয়ার আছে, তাহলে ওই দুটোকে ভাঙানোর কোনো দরকার আছে? ওই দুটো ওইরকমই থাকবে। আমি চেঞ্জ করব কাদেরকে? কট দুইটাকে। কিসে চেঞ্জ করব? ট্যানে চেঞ্জ করব। তাহলে sec এর সাথে ট্যান আসবে, আবারও sec এর সাথে ট্যান আসবে, রাইট? আচ্ছা, তাহলে তুমি এতটুকু বুঝতে পারতেছো এখানে sec দুইটাকে চেঞ্জ করব না, চেঞ্জ করব আমি কট দুইটাকে। আর কট দুইটাকে চেঞ্জ করে যেহেতু ট্যান বানাইতে চাচ্ছি, তাহলে কটকে 90 এর কেমন গুণিতকে প্রকাশ করতে হবে? বিজোড় গুণিতকে। তো কট 90 এর বিজোড় গুণিতকে প্রকাশ করলেই কিন্তু ট্যান হয়ে যাবে। তার আগে যেটা বলছিলাম, অ্যাঙ্গেলগুলোর ডিগ্রি মান একটু লিখে রাখবা প্রকাশ করার সুবিধার্থে। তো 14 পাই বাই 17 মানে 14 ইন্টু 180, তাকে ভাগ করতে হবে 17 দিয়ে। এটা আসবে হলো 148.24 ডিগ্রি। 148.24 ডিগ্রি। ব্যাস। পরেরটা 39 ইন্টু 180 ভাগ 17, এটা আসবে 412.94, 412.94 ডিগ্রি। এরপরে এটাতে আসো 41 ইন্টু 180 ভাগ 34, এটা আসবে 217.06 ডিগ্রি। 217 বেসিক্যালি এখানে আসছিল 058, সো 5 এর পরে যেহেতু 8 আছে এই জন্য আমরা 5টাকে বাড়াই কি লিখবো? 06 ডিগ্রি। লাস্টেরটা 23 ইন্টু 180 ভাগ 34, এটা আসবে 121.76 ডিগ্রি। এবার দেখো তো ভাইয়া কোনটা দিয়ে কোনটাকে প্রকাশ করা যায়। দেখো আমি 148.24 দিয়ে 128.76 কে প্রকাশ করতে পারবো কিভাবে? তুমি 3 ইন্টু 90 থেকে এটাকে বিয়োগ করো। 90 বিজোড় গুণিতকে যেহেতু প্রকাশ করতে হচ্ছে, তার মানে তুমি বুঝতেছো 1 ইন্টু 90 দিয়ে প্রকাশ করা জায়েজ, 3 ইন্টু 90 দিয়ে প্রকাশ করা জায়েজ, 5 ইন্টু 90 দিয়ে প্রকাশ করা জায়েজ, এভাবে সো অন, যে কোনো বিজোড় গুণিতক দিয়ে প্রকাশ করা জায়েজ। বাট 2 ইন্টু 90, 4 ইন্টু 90 এগুলো দিয়ে প্রকাশ করা যাবে না, করলে কিন্তু এই কড গুলো চেঞ্জ হয়ে ট্যান হবে না, ঠিক আছে? তাহলে তুমি দেখো 1 ইন্টু 90 মানে 90, তার সাথে এটা যোগ করলেও এটা পাবা না, বিয়োগ করলেও এটা পাবা না, রাইট? তাহলে 1 ইন্টু 90 দিয়ে প্রকাশ করার কোনো চান্স নাই। এবার তুমি যাবা কিসে তাহলে? 3 ইন্টু 90। 2 ইন্টু 90 কিন্তু জায়েজ না, এটা জোড় গুণিতক, তাহলে যাচ্ছে 3 ইন্টু 90। 3 ইন্টু 90 মানে 270, 3 ইন্টু 90 মানে 270, সেখান থেকে তুমি বিয়োগ করে দাও 148.24, দেখো সুন্দর করে চলে আসছে 121.76 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে তুমি এটা দিয়ে এটাকে কিভাবে প্রকাশ করতেছো? 3 ইন্টু 90 বা 270 থেকে যখন এটা বিয়োগ করতেছে এটা আসতেছে। ক্লিয়ার? আচ্ছা ব্যাস, এবার আসো। এখন তুমি বুঝতেই পারতেছো এর সাথে একে নিয়ে যখন জোড়া হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি এর সাথে একে নিয়ে জোড়া হবে। কেমনে? 1 ইন্টু 90 মানে শুধু 90, 90-র সাথে এটা যোগ করলেও এটা আসবে না, বিয়োগ করলেও এটা আসবে না, রাইট? তাহলে 1 ইন্টু 90 দিয়ে প্রকাশ করা যাবে না। এবার 3 ইন্টু 90 মানে 270, কমন সেন্স, 270 থেকে এটা বিয়োগ করলে এটা আসার চান্স আছে? নাই। আবার 270-এর সাথে এটা যোগ করলে এটা আসার চান্স আছে? নাই। এবার সব 5 ইন্টু 90, 5 ইন্টু 90 মানে 450, 450 থেকে 412 বিয়োগ করলে এটা আসার চান্স নাই, কিংবা 450-এর সাথে 412 যোগ করলেও এটা আসার চান্স নাই। তাহলে 5 ইন্টু 90 শেষ, এবার যাবো কিসে? 7 ইন্টু 90 তে। 7 ইন্টু 90 মানে হলো 630, 630 থেকে এটা বিয়োগ করে দেখো এটা আসে 630 মাইনাস 412.94, তাহলে কত চলে আসলো? 217.06। ক্লিয়ার? তাহলে আমি 7 ইন্টু 90 মানে 630 থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি এটা, তাহলে এই দুটো জোড়া, কারণ এটা দিয়ে এটাকে প্রকাশ করা যাচ্ছে। একটু টাফ যদিও দশমিকের মানগুলো, তারপর আমাদের সলভ করা শিখতে হবে তো। আচ্ছা এখন আসো তাহলে, এটা দিয়ে এটাকে প্রকাশ করা যাচ্ছে, এটা দিয়ে এটাকে লিখে ফেলি। এটাকে যদি আমি আনচেঞ্জড রাখি তাহলে sec স্কয়ার 14 পাই বাই 17 এটা থাকলো। এবার এখান দিয়ে যখন একে প্রকাশ করতেছি কিভাবে যেন মনে আছে, 3 ইন্টু 90 তার থেকে একে বিয়োগ করলে এটা আসতেছে, তাহলে মাইনাস কট স্কয়ার ঠিক থাকলো। তাহলে এইটাকে লিখবো কিভাবে? 3 ইন্টু 90 মানে হলো 3 ইন্টু পাই বাই 2
সেখান থেকে বিয়োগ হবে 148.24 মানে 14π/17। বিশ্বাস না হলে তুমি এই মানটা ক্যালকুলেশন করে দেখো, এটা আসবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? আমি আবারও বলি, 3 × 90 মানে কত? 270। সেখান থেকে কাকে বিয়োগ করতে হচ্ছে? 148.24 মানে 14π/17 বিয়োগ করছি, তখন আমি দেখবা এটা পাবো 23π/34 বা 121.76 পাবো। ওটার ঝামেলা শেষ। মাইনাস, এটা ঠিক রাখবো, sec স্কয়ার 39π/17, এটার কোনো চেঞ্জ করব না। মাইনাস cot স্কয়ার, ও সরি, এইটা তো লিখে ফেলছি, এটা প্লাস cot স্কয়ার, কারণ এটা দিয়ে তো একে প্রকাশ করতেছে। সো প্লাস cot স্কয়ার। এবার কি বলছিলাম, এটা দিয়ে একে প্রকাশ করতে গেলে কয়বার 90? 7 বার 90। সো 7 × 90 মানে 7 × π/2 630, তার থেকে এটাকে বিয়োগ করা মানে 39π/17 বিয়োগ করা। তুমি এইটা ক্যালকুলেশন করে দেখো, এটা চলে আসবে। ঠিক আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসবে, আর এটাকে ক্যালকুলেশন করে এটা চলে আসবে। বাসার যার অফুরন্ত সময় একটু ক্যালকুলেশন করে দেখো, যারা আমাকে বিশ্বাস করতে পারতেছো না, বিশ্বাস করো, আর মাস্টার তো অন্ততপক্ষে। আচ্ছা নেক্সট, এবার তাহলে দেখো sec স্কয়ার 14π/17, এটার কোনো চেঞ্জ নাই। এবার 3 × π/2 মানে 90 বিজোড় গুণিতক, তাহলে cot স্কয়ার চেঞ্জ হয়ে কি হবে? tan স্কয়ার, যেহেতু স্কয়ার চিহ্ন দেখার দরকার নাই, সূক্ষ্মকোণটা লিখে ফেলতেছি 14π/17 মাইনাস sec স্কয়ার 39π/17 প্লাস 7 × π/2 মানে 90 বিজোড় গুণিতক, cot স্কয়ার চেঞ্জ হয়ে হবে tan স্কয়ার, চিহ্ন দেখার দরকার নাই, 39π/17। এখন আমরা পরের লাইনে যেটা করব, এই দুটাকে একটা ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে দিলাম, কারণ এই দুটা মিলে একটা জোড়া, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এবার আমি এই দুটা টার্ম থেকে মাইনাস যদি কমন নেই, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম, ভিতরে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, মাইনাস 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 প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস ঠিক থাকবে, মাইনাস আর মাইনাস গুণ করলে এই প্লাসটা হয়ে যাবে। ওকে, তাহলে দেখো তো, এই এক জোড়া, এই জোড়ার মান কত? 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটার মান 1। এই এক জোড়া sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এর মানও 1। তাহলে দুইটা জোড়া যাদের মান 1, আর এই জোড়া দুটো কি আকারে আছে? বিয়োগ আকারে আছে। সো 1 থেকে যদি 1 চলে যায়, আলটিমেট রেজাল্টটা হলো 0। আচ্ছা, তো প্রো মান নির্ণয়ের যে টপিকটা, এই টপিকে এগুলো ছিল প্রথম টাইপের অঙ্ক। এখানে আমরা 4টা ম্যাথ দেখলাম। সো এই টপিকেরই পরের যে অঙ্কগুলা, সেই অঙ্কগুলাতে এবার চলো আমরা প্রসিড করব। এই প্রো মান নির্ণয়ের আমরা আরো 2টা ম্যাথ লিখছি। আগে যে 4টা ম্যাথ সেটা ছিল একরকম, আর এখন যে 2টা ম্যাথ লিখছি, এই দুটো আবার মান নির্ণয়ের আরেক রকমের টাইপ। ঠিক আছে, আমরা এই 2টা ম্যাথ সলভ করি। এবার প্রথমে 5 নাম্বারটা সলিউশনে আসো। 5 নম্বরে সলভ। লুক এট দ্য কোশ্চেন। এখানে cot থিটা ইকুয়াল টু দেয়া আছে 3/4, এবং আরেকটা কথা বলা আছে, cos থিটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের মান বের করতে বলছে কার? cot মাইনাস থিটা প্লাস cosec থিটা বাই cos থিটা প্লাস sin মাইনাস থিটা। আচ্ছা, একটু দুইটা ম্যাথের আমি একটু কম্পেয়ারটা করি, মানে কি রকমের ডাটা থাকতে পারে, তারপরে আমি সলভে যাই। ঠিক আছে, একবার হতে পারে তোমার কোনো একটা অনুপাতের মান দিয়ে একটা অনুপাত পজিটিভ না নেগেটিভ এরকম বলে দিবে, তারপর একটা রাশির মান চাবে। আরেকবার কোন একটা অনুপাতের মান দিয়ে এবার আরেকটা অনুপাতের চিহ্ন না বলে বরং একটা কোয়াড্রেন্ট বলে দিবে। এখানে π/2 এর বড় পাইয়ের থেকে ছোট, এটা বলতে বোঝায় কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। এরকম একটা কোয়াড্রেন্ট বলে দেবে, তারপরে একটা রাশির মান বের করতে বলবে। এরকম 2 রকম অঙ্ক আসতে পারে এই টাইপ থেকে। ঠিক আছে, তো আমরা এই দুটো অঙ্ক এবার একটু সলভ করি। 5 নাম্বারটারই আগে আসো। আমাদের দেয়া আছে কি? দেয়া আছে cot থিটা ইকুয়াল টু 3/4। সেটা আমরা একটু লিখি। দেয়া আছে cot থিটা ইকুয়াল 3/4। তো আমরা এট ফার্স্ট যেটা করব, এই অনুপাতটা অনুযায়ী আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকায় ফেলব। এইটা যদি আমার সেই সমকোণী ত্রিভুজ হয়,
আর এই সমকোণী ত্রিভুজের এইটাকে আমি যদি সূক্ষ্মকোণ থিটা চিন্তা করি, তাহলে কট থিটা মানে কি ভাইয়া? কট থিটা মানে কিন্তু ভূমি বাই লম্ব। দ্যাট মিনস এখানে 3 এইটা আমার মিন করাচ্ছে ভূমি এর মান, আর 4 এইটা কিন্তু আমার মিন করতেছে লম্বের মান। আমি এবার মানগুলো একটু ইনপুট করে দিই। 3 তাহলে আমার ভূমি, 4 হইলো আমার লম্ব। তাহলে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, অতিভুজের মান কিন্তু এখানে চলে আসবে 5। 4 কে স্কয়ার করলে 16, 3 কে স্কয়ার করলে 9, 16 আর 9 25 কে রুট করলে 5। এই হলো আমার প্রথম কাজ, আমি অনুপাত ধরে সমকোণী ত্রিভুজ আঁকাবো, তারপরে সেই সমকোণী ত্রিভুজে যে দুইটা ডাটা থাকবে সেই দুইটা ডাটাকে ধরে যেটা ডাটা নাই সেটা আমি বের করে নেব। শেষ। এরপরে আসো, কট থিটা মানে আমরা কি জানি? দেখো আমরা কিন্তু কট থিটা মানে জানি cos থিটা বাই sin থিটা। এবার খেয়াল করো, এখানে কট থিটার যে মানটা দেওয়া ছিল 3/4, এটা পজিটিভ না? তো এই যে কট থিটার মানটা দেওয়া ছিল এটা কিন্তু পজিটিভ মান। আর আমার আরেকটা কথা বলে দিছে cos থিটা ঋণাত্মক। cos থিটা ঋণাত্মক। এখন আমার কথা হলো, লেফট সাইডটা আমার দেওয়া আছে কি প্লাস, রাইট সাইডে একটা মান মাইনাস, তাহলে আরেকটা মান কত হলে লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হয়ে যাবে? ডেফিনেটলি আরেকটা মানও যদি হয় নেগেটিভ মান, তাহলে মাইনাস মাইনাসে দুই পাশের চিহ্ন কিন্তু সেম হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছো? আমি আবারও বলি, কট থিটার যে মানটা দেওয়া ছিল সেটা ছিল পজিটিভ মান, আমার কোশ্চেনে বলে দিছে কস থিটাটা হবে নেগেটিভ। তো এই পজিটিভটা মিলানোর জন্য সাইন থিটার মানটাও কত হইতে হবে? ডেফিনেটলি নেগেটিভ হইতে হবে, তাহলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। ঠিক আছে? আর যদি প্রশ্নে দেওয়া থাকতো কস থিটাটা পজিটিভ, তাহলে সাইন থিটাটাও কি হইতে হইতো? পজিটিভ, তখন প্লাস প্লাসে আমার লেফট সাইডের চিহ্নটা মিলে যেত। কথা কি বুঝাইতে পারছি আমি? ওকে, তাহলে আমরা বুঝতে পারতেছি এখান থেকে, যেহেতু কট থিটার মানটা পজিটিভ দেওয়া এবং কস থিটার মানটা বলে দিছে নেগেটিভ, সো তোমার সাইন থিটার মানটাও কেমন মান নিতে হবে? নেগেটিভ মান নিতে হবে। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কি? তাহলে আমরা পাই, এই ত্রিভুজ থেকে তাহলে আমরা পাই cos থিটা ইকুয়াল, cos মানে হলো ভূমি বাই অতিভুজ, 3/5, আর যেহেতু প্রশ্নে বলেই দিছে এটার মান মাইনাস নিতে হবে, সো cos থিটা হলো -3/5, এবং sin থিটা ইকুয়াল টু আমরা পাবো কত? তাহলে -4/5। সাইনের মানটা আমরা নেগেটিভ মান নিছি, আর সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। এখন দেখো তো, তুমি প্রত্যেকটা মান জানো, cos থিটা জানো, sin থিটা জানো, cot থিটা জানো, এই মানগুলোকে ইউজ করে এবার এই যে রাশিটা ছিল এই রাশির মানটা আমরা বের করব। এবার আমরা যেটা লিখবো, এখন cot থিটা প্লাস cosec থিটা বাই cos থিটা প্লাস sin থিটা। প্রথমে এই রাশিতে যে চিহ্নগুলো আছে এই চিহ্নের কাজ করে ফেলবো। আমরা জানি cos এবং sec এই দুইটা অনুপাত মাইনাসকে খেয়ে ফেলে, বাকিগুলোর সময় মাইনাসটা বাহিরে বের হয়ে আসে। তো এখানে কটের ভিতরে মাইনাস আছে, সাইনের ভিতরে মাইনাস আছে, তাহলে এই মাইনাস গুলোকে আমরা বাইরে বের করে নিয়ে আসবো। তাহলে আমার রাশিটা দাঁড়াচ্ছে মাইনাস কট থিটা প্লাস কোসেক থিটা বাই কস থিটা মাইনাস সাইন থিটা। এইবার আমরা ধরে ধরে মান বসাই দেব। কট থিটার মান কত? 3/4, তার সামনে মাইনাস, তাহলে উপরে কি হচ্ছে? -3/4। এখন সাইন থিটার মান যেহেতু -4/5, তাহলে কোসেক থিটার মান কি হবে? সাইনের উল্টাটা, দ্যাট মিন্স -5/4। নিচে যাই, cos থিটা, cos থিটার মান কত? -3/5। সাইন থিটার মান -4/5, সাইন থিটার মান -4/5, তার সামনে মাইনাসের কারণে +4/5। এবার আমরা ক্যালকুলেশন করব। উপরে যদি আমি দুটাকে বিয়োগ করি তাহলে লসাগু হবে 4, আর বিয়োগফলটা হবে -8 ইনটু, আমি যখন নিচে যোগ করব এবং এট এ টাইম উল্টায় দেব তখন লসাগুটা উপরে উঠে গেল 5 আর নিচে হবে +1। ওকে, তো এইবার দেখো, আমি 4 দিয়ে কিন্তু -8 কে কাটতে পারি -2,
সো -2 আর 5 গুণ করলে আলটিমেটলি এখান থেকে রেজাল্ট হইল -10। এই তো আমার 80টার মান বের হয়ে গেল। ঠিক আছে, ফাইন। এই ছিল আমার 1 নাম্বার কোশ্চেনটার সলিউশন, যেটার অ্যান্সার কত আসলো -10। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা পরেরটা 6 নাম্বার কোশ্চেন, যেটা এই টাইপের, যেটা 2 নাম্বার কোশ্চেন, এই টাইপের 2 নাম্বার, আর আমাদের আজকের লেকচারের 6 নাম্বার কোশ্চেন। সেইটাতে এবার খেয়াল করো কি বলা আছে। সাইন থিটা বলা আছে 5/13। সো অ্যাজ ইউজুয়ালি আগে যেরকম কাজ করছি সেই রকম কাজ করেই আমার ম্যাথটা স্টার্ট করতে হবে। আমরা শুরুতেই লিখবো, দেয়া আছে সাইন থিটা ইকুয়াল 5/13। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাই নিলাম। এই সমকোণী ত্রিভুজে এটাকে ধরে নিলাম সূক্ষ্মকোণ থিটা। ফাইন। এখন সাইন থিটা মানে হইলো লম্ব বাই অতিভুজ, তার মানে লম্বের মান 5, অতিভুজের মান 13। তাহলে ভূমির মান কত হবে? ডেফিনেটলি ভূমির মানটা হবে 12। 13 স্কয়ার 169, তার থেকে 5 স্কয়ার মানে 25 বিয়োগ করলে 144, তাকে রুট করলে 12। ব্যাস, শেষ। পিথাগোরাস অ্যাপ্লাই করছে। এখন আসো, আমার মান লাগতেছে কার কার? আমার মান লাগতেছে ট্যান থিটার, আমার মান লাগতেছে সেক থিটার, আমার মান লাগতেছে কট থিটার, আর একটা মান লাগতেছে কোসেক থিটার। ওকে, এইবার কথা হলো যেটা, এইখানে দেখো তো একটা শর্ত দিয়ে দিছে না, যে থিটার মানটা π/2 এর থেকে বড়, পাই এর থেকে ছোট। তাহলে এটা কোন কোয়াড্রেন্ট বোঝায়? এটা কিন্তু বোঝায় সেকেন্ড কোয়াড্রেন্ট। খেয়াল করো, এটা যদি কোয়াড্রেন্ট হয় তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থিটা হলো 0 থেকে বড়, π/2 এর থেকে ছোট। আর সেকেন্ড কোয়াড্রেন্টের থিটাটা হলো π/2 এর থেকে বড়, পাই এর থেকে ছোট। তাহলে আমি এই শর্ত থেকে বুঝতে পারতেছি এইখানের আলোচনা আমার হলো সেকেন্ড কোয়াড্রেন্টে। এখন আসো সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সবগুলোই কিন্তু নেগেটিভ। আমরা যেটা করব, এখানে সাইন যেহেতু আমার নেসেসারি না, সাইন দেওয়াই ছিল সেটা পজিটিভ, সেখান থেকে কোসেকের মানটাও আমরা নিব পজিটিভ, কিন্তু বাকি যে মানগুলো, এই মানগুলো নিব নেগেটিভ। আমি মনে হয় বুঝাইতে পারছি। আমার যেহেতু এখানে সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে আলোচনা, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। এই জন্য সাইন এবং কোসেক এই দুইটা নেব আমরা পজিটিভ মান, বাকিগুলো নেব আমরা নেগেটিভ মান। তো ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তার নেগেটিভ মান যদি নেই -5/12, ট্যান থিটার মান ডান। কস মানে যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। তো অতিভুজ বাই ভূমি, তার যদি নেগেটিভ মান নেই, তাহলে -13/12। এখন আসো, ট্যান এর উল্টাটা কট, এবং সেটারও নেগেটিভ মান নিলে -12/5। কিন্তু কোসেকের মানটা নিতে হবে পজিটিভ, এবং কোসেক মানে এখান থেকে 13/, সবগুলো মান আমরা পেয়ে গেছি। এখন এই যে মানগুলো, এই মানগুলো বসাই দিয়ে আমরা রাশির মান বের করব। সো এখন রাশিটা আছে কি, ট্যান থিটা প্লাস সেক মাইনাস থিটা বাই কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা। পরের লাইনে যদি যাই, এবার আমরা প্রথমে এই রাশির মধ্যে যে চিহ্ন আছে সেই চিহ্ন নিয়ে কাজ করব। সেক মাইনাস খেয়ে ফেলে এটা প্লাস হয়ে যাবে, আর কোসেক যেহেতু মাইনাস খেয়ে ফেলে না, এই জন্য মাইনাসটা বাইরে বের হয়ে আসবে। তাহলে আমার ম্যাথটা কি হচ্ছে, ট্যান থিটা প্লাস সেক থিটা বাই কট থিটা মাইনাস কোসেক থিটা। এবার আমরা ধরে ধরে মানগুলো বসায় দেব। ট্যান থিটার মান কত? -5/12। সেক থিটার মান কত? -13/12। নিচে আসো, কট থিটার মান কত? -12/5। কোসেক থিটার মান 13/5, তার সামনে মাইনাস, তো -13/5। এইবার আসো তো, উপরে যখন বিয়োগ করব তখন লসাগু কত? 12, আর বিয়োগ ফলটা হবে -18 ইন্টু এই দুইটাকে যখন বিয়োগ করব লসাগু 5, আর যেহেতু গুণন করে দিচ্ছি লসাগুটা উপরে চলে গেল 5, নিচে হবে -12 -13 মানে -25।
মাইনাস 25। ব্যাস, এখন আমরা যেটা করব, এই দুটাকে আমরা 6 দিয়ে কাটতে পারি, তখন উপরে থাকবে হলো -3 আর নিচে থাকবে হলো 2। 6 দিয়ে যেহেতু কাটতেছি, উপরে -3 নিচে 2। আর 5 দিয়ে যদি -25 কে কাটি তাহলে -5। এবার পরের লাইনে যদি যাই, উপরে থাকতেছে তাহলে -3, নিচে থাকতেছে -10। মাইনাস মাইনাস চলে গেলে আলটিমেট রেজাল্টটা হলো 3/10। ব্যাস, এই হলো আমার 6 নম্বর কোশ্চেনের আনসার। তো এই প্রমাণ নির্ণয়ের এটা ছিল আমাদের 2 নম্বর টাইপ, ঠিক আছে। এরপরে চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। আচ্ছা, তো এবার আসলে নেক্সট প্রবলেমগুলা, এগুলো আমরা আরেকটা টাইপে আলোচনা করব। তো টাইপটার নাম আমরা দিছি কিছু সুন্দর প্রমাণ। এখন কথা হলো, এইখানে আমি 4টা প্রমাণ লিখে রাখছি। তার মধ্যে প্রথম 3টা যে প্রমাণ, এই 1, 2 এবং 3, এই 3টা প্রমাণ করার প্রসিডিউর সেম। এবং এই 3টা প্রমাণ যদি তুমি করতে পারো, আমি যদি তোমাকে শিখাইতে পারি, তাহলে এইরকম প্রমাণের মতো যে ম্যাথগুলো, সেগুলো আরো আছে কেতাব স্যারের বই, সেখান থেকে তুমি সলভ করে নিতে পারবা। আর 4 নাম্বার প্রমাণটা, এইটা আরেকটা প্রসেসে, এটাও আমি দেখাই দেবো। এই ওরিয়েন্টেডও কিছু ম্যাথ কেতাব স্যারের বইয়ে আছে, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা প্রথম প্রমাণটা যাই, 1 নাম্বার প্রমাণটা। প্রমাণে কি বলছে দেখো, প্রমাণে বলছে tan π/12, tan 5π/12, 7π/12, tan 11π/12, এই 4টা টার্মের গুণফল প্রমাণ করতে বলছে 1। আচ্ছা, এই প্রমাণগুলো করার জন্য আমরা যেটা করব, সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নেব থিটা। 11π/12, 7π/12, 5π/12, শুধু π/12, দেখেই বোঝা যাচ্ছে সবচেয়ে ছোট কোনটা, π/12 বা π/12। এটাকে আমরা থিটা ধরে নেব। আমাদের প্রথম কাজ হবে, ধরি থিটা ইকুয়াল π/12। ব্যাস, এর পরের কাজ হলো আড়াআড়ি গুণ করে দেওয়া, সো 12 থিটা ইকুয়াল পাই। এখন আমরা দুই পাশে একটু 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে লেফট সাইডে হবে 6 থিটা, রাইট সাইডে হবে π/2। তো দেখো আমরা তাহলে মান পাইলাম কিসের, আমরা মান পাইলাম 6 থিটার, এবং 6 থিটার মান কত, π/2। তো এখন কথা হলো, আমরা ম্যাথটাকে এবার আমাদের মতো করে একটু লিখব। লেফট সাইডটা আমরা কি পাচ্ছি দেখো তো, যেহেতু π/12 কে থিটা ধরছি, তাহলে এটা লিখতেছি tan থিটা। 5π/12 কে আমরা লিখতে পারি tan 5 থিটা। 7π/12 কে লিখবো tan 7 থিটা, ইন্টু 11π/12 কে লিখবো tan 11 থিটা। আচ্ছা, এবার আসো, তো দেখো আমরা কার মানটা বের করে রাখছি, 6 থিটার মানটা বের করছি π/2, কার মান 6 থিটা। তো এখানে যেহেতু 6 থিটা ইকুয়াল টু π/2, তোমার টার্গেট থাকবে এইখানে বড় অ্যাঙ্গেল গুলোকে 6 থিটার মাধ্যমে ছোট অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করা। কি বলতেছিলাম, বড় অ্যাঙ্গেল গুলোকে 6 থিটার মাধ্যমে ছোট অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করা, ঠিক আছে কথাটা আমার। তাহলে তুমি দেখো তো ভাইয়া, এখানে ছোট অ্যাঙ্গেল tan থিটা, এটা আমি রাখলাম। এবার এই যে বড় অ্যাঙ্গেল 7 থিটা, এটাকে আমি 6 থিটা দিয়ে এই ছোট অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করতে পারি না? অবশ্যই পারি। আমি 7 থিটাকে কি লিখতে পারি, tan 6 থিটা প্লাস থিটা। তাহলে দেখো 6 থিটা দিয়ে এই ছোট অ্যাঙ্গেলটার মাধ্যমে আমি এই বড় অ্যাঙ্গেলটা কিন্তু লিখে ফেলছি। কথা কি বুঝতে পারছো? ফাইন। এরপরে tan 5 থিটা আমি ঠিক রাখলাম। এরপর 11 থিটাকে আমি কি লিখতে পারি, tan 6 থিটা প্লাস 5 থিটা। তাহলে দেখো এই বড় অ্যাঙ্গেল ছিল 11 থিটা, তাকে আমি 6 থিটার মাধ্যমে ছোট অ্যাঙ্গেল 5 থিটা দিয়ে প্রকাশ করছি। কথা ক্লিয়ার? এরপরে যাও, tan থিটাই থাকলো। এরপর tan 6 থিটা মানে কত, π/2, তাহলে আমি লিখতে পারি π/2 প্লাস থিটা ইন্টু tan 5 থিটা থাকলো। পরেরটাকে আমি লিখতে পারি tan π/2 প্লাস 5 থিটা। এবার বেসিক মান নির্ণয়ের কনসেপ্ট কাজে লাগবে। tan থিটাকে ঠিক রেখে পরেরটাতে যদি আসো, π/2 মানে শুধু 90 বা একটা 90, সো এটা 90 এর বিজোড় গুণিতক, তাহলে tan অনুপাত চেঞ্জ হয়ে যাবে cot। এবার কিন্তু চিহ্ন দেখতে হবে, কারণ এখানে পাওয়ারটা বিজোড় পাওয়ার, এখানে কিন্তু পাওয়ার 1,
এখানে পাওয়ার 2 4 6 জোর পাওয়ার না, পাওয়ার হলো বিজোড় 1, তাহলে চিহ্ন দেখতে হবে। π/2 প্লাস মানে একবার 90 এর সাথে একটু যদি সূক্ষ্মকোণ যোগ করা হয় সেকেন্ড কোয়াড্রেন্টে tan অনুপাতের মানটা নেগেটিভ, সো এটা হবে মাইনাস cot থিটা। এরপরে tan 5 থিটাকে আমরা চেঞ্জ করতেছি না, পরেরটায় বেসিক মান নির্ণয় সূত্র যদি খাটাই, এটাও 90 এর বিজোড় গুণিতক, tan অনুপাত চেঞ্জ হয়ে cot হবে, π/2 মানে 90, তার সাথে 5 থিটা যোগ করা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে tan অনুপাতটা নেগেটিভ, তাহলে মাইনাস cot 5 থিটা। এরপরে দেখো tan থিটা থাকলো, আচ্ছা একটু বলে দেই, এই যে একটা মাইনাস আর এই যে একটা মাইনাস, দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে। আই রিপিট, এই যে একটা মাইনাস, এই যে একটা মাইনাস, দুইটা মাইনাস গুণ করে প্লাস, এদের কাজ নাই। এবার আমরা cot থিটা, এই cot থিটাটাকে লিখবো 1/tan থিটা ইন্টু tan 5 থিটা রাখলাম, cot 5 থিটাকে লিখবো 1/tan 5 থিটা। তাহলে এই বেটাকে কাটলো, এই বেটাকে কাটলো, এখান থেকে থাকতেছে 1, এখান থেকে থাকতেছে 1, তো 1 আর 1 গুণ করলে 1, এটাই কিন্তু আমাদের রাইট সাইড ছিল। ওকে, ব্যাস, তাহলে 1 নম্বর প্রমাণটা ডান। 2 নম্বর প্রমাণ, প্রমাণটা কথা হলো যেটা, এইখানে দেখো থিটা ইকুয়াল টু কিন্তু ধরার আর দরকার নেই, কারণ থিটা ইকুয়াল টু দিয়েই দিছে π/20। তো আমরা লিখি, তাহলে দেয়া আছে থিটা ইকুয়াল π/20, সরি 120 লিখে ফেলছি, থিটা ইকুয়াল টু π/20। এরপরের কাজ আগের মতোই, আড়াআড়ি গুণ করে দাও, 20 থিটা ইকুয়াল তাহলে পাই, দুই দিকে যদি 2 দ্বারা ভাগ করে দেই তাহলে 10 থিটা ইকুয়াল টু π/2। তাহলে এইবার আমি মান পেলাম কার, এবার আমি মান পেলাম 10 থিটা, এবং 10 থিটা ইকুয়াল টু কত পাইছি, π/2। এবার আমি আমার লেফট সাইডটা লিখবো, লেফট সাইডটা কি আছে, এখানে যদিও ডট ডট দিয়ে লেখা আছে, তো আমি যেটা বলছিলাম, যখন বেসিক নিয়মে মানে জেনারেল প্রসেসে একদম কোর লেভেলের যখন প্রবলেম সলভিং শিখবা, সব লিখে ম্যাথ সলভ করা ভালো। তাহলে আমরা সব টার্মগুলো লিখি, cot থিটা ইন্টু cot 3 থিটা ইন্টু cot 5 থিটা, এভাবে সবগুলা লিখবো। ব্যাস, এই যে সবগুলা টার্ম লেখা হয়ে গেল। এখন আমার কাজ যেন কি, আমি বলছিলাম বড় অ্যাঙ্গেলকে যেটা বের করছি তার মাধ্যমে ছোট অ্যাঙ্গেলে প্রকাশ করা। এখানে 10 থিটা ইকুয়াল টু বের করছে π/2, তার মানে বড় অ্যাঙ্গেলকে এখন আমি 10 থিটার মাধ্যমে ছোট অ্যাঙ্গেলে প্রকাশ করব। তাহলে কোনটাকে কি দিয়ে প্রকাশ করা যায় আমি বলি, দেখো এটার সাথে এটা নিয়ে কাজ করব। তাহলে কি দাঁড়াচ্ছে, cot থিটা থাকলো, 11 থিটাকে আমি লিখতে পারি cot 10 থিটা প্লাস থিটা। তাহলে অ্যাঙ্গেলটা ছিল 11 থিটা, যেটা বড় অ্যাঙ্গেল, সেটাকে 10 থিটা দিয়ে ছোট অ্যাঙ্গেল থিটার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল, ইনটু এরপরে 3 থিটা, তার সাথে কাজ করব 13 থিটাকে নিয়ে, তাহলে cot 3 থিটা ইনটু 13 থিটাকে লিখবো 10 থিটা প্লাস 3 থিটা। এরপরে 5 এর সাথে 15, 7 এর সাথে 17, 9 এর সাথে 19 লিখে ফেলি আমরা। 5 থিটা cot 10 থিটা প্লাস 5 থিটা, এরপরে cot 7 থিটা cot 10 থিটা প্লাস 7 থিটা,
লাস্টে গিয়ে cot 9 theta into cot 10 theta plus 9 theta। নেক্সট cot theta থাকলো 10 theta, প্রত্যেকটা 10 theta জায়গায় মানগুলো বসাই দেব। তাহলে cot pi by 2 plus theta into cot 3 theta তার সাথে cot, ও আচ্ছা একটা ভুল হয়েছে দেখো, ও না ঠিকই তো আছে, লিখছি 3 theta 3 theta তে লিখছি, সরি কোথাও ভুল হয় নাই, ঠিক আছে। cot pi by 2 plus 3 theta into 5 theta টা লিখবো cot 5 theta তার সাথে cot pi by 2 plus 5 theta, আর দুটো আছে cot 7 theta into cot pi by 2 plus 7 theta। একটু কষ্ট হবে লিখতে রে বাবা, এখন কি করবা বলো, বেসিক ক্লিয়ার করার জন্য সব লিখতেই হবে। cot 9 theta cot pi by 2 plus 9 theta সব লেখা শেষ। এরপরে ম্যাথ ছোট দিকে যাবে। আমি উপরের এই দুইটা টার্ম মুছে দিলাম, এই দুইটা লাইনের আমার দরকার নেই, এই দুইটা লাইনের আর দরকার নেই, কারণ আমি মানগুলো অলরেডি সব বসাই দিছি। এবার আসো প্রথম cot থিটাটা থাকলো, এরপর এটা পাই বাই 2 বা 90 এর বিজোড় গুণিতক, তাহলে cot চেঞ্জ হয়ে tan হয়ে যাবে পাই বাই 2 প্লাস, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে cotটা নেগেটিভ, এই জন্য হবে মাইনাস tan থিটা। এইভাবে সবগুলোকে লিখে ফেলি, cot 3 থিটা তার সাথে হবে মাইনাস tan 3 থিটা, এরপর cot 5 থিটা তার সাথে হবে মাইনাস tan 5 থিটা, cot 7 থিটা তার সাথে হবে মাইনাস tan 7 থিটা ইন্টু cot 9 থিটা তার সাথে হবে মাইনাস tan 9 থিটা। এই প্রত্যেকটা ভাঙায় তোমরা দেখো। এখন দেখো tan মানে কি 1 বাই cot, tan মানে 1 বাই cot, tan মানে 1 বাই cot। এভাবে প্রত্যেকটা tan কে যদি 1 বাই cot করি, cot থিটার সাথে মাইনাস cot থিটা, মানে cot থিটার সাথে মাইনাস 1 বাই cot থিটা। আই রিপিট, এই tan থিটাটাকে যদি 1 বাই cot থিটা করি, তাহলে এটা হবে cot থিটাটা মাইনাস 1 বাই cot থিটা, cot cot কেটে গিয়ে থাকবে কত মাইনাস 1। সেম ভাবে এটা হবে মাইনাস 1 বাই cot 3 থিটা, তার সাথে cot 3 থিটা কাটাকাটি গেলে এখানেও মাইনাস 1। সেম ভাবে এটার জন্যও মাইনাস 1, এইটার জন্যও মাইনাস 1, ইনফ্যাক্ট এইটার জন্যও মাইনাস 1। তাহলে মাইনাস 1 কয়টা, 1 2 3 4 5, জোড় সংখ্যক মাইনাস 1 গুণ করলে হয় প্লাস, এখানে যেহেতু বিজোড় সংখ্যক মাইনাস 1 সবগুলো গুণ করলে হবে মাইনাস 1। এটাই কিন্তু আমার প্রমাণের রাইট সাইড ছিল। সো এই হলো আমার প্রমাণ। এই ম্যাথটা সম্ভবত বুয়েটে আসছিল 11-12 সেশনে, এটা বুয়েটে আসা একটা ম্যাথ, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা প্রবলেমগুলো যখন সলভ করতেছি, আমি কিন্তু এখানে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, যার পিছনে কারণ কি, যে আমরা আমি বলেই দিছি তোমাকে যে আমরা কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করতেছি। তো তোমরা এই ম্যাথগুলা করার পরে সুন্দর করে বাসায় কেতাব স্যারের বই নিয়ে বসবা, বসে এই ওরিয়েন্টেড যে ম্যাথগুলো আছে সেগুলো সব বাড়িতে নিজে নিজে করে ফেলবা। আর দুই একটা ম্যাথ যেগুলো কেতাব স্যারের বইয়ের বাহিরের, সেগুলো তোমার আমি এখানে করাই দেব, তোমার বাসায় গিয়ে নতুন করে অন্য বই ঘাটাঘাটি করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা যে বাসায় গিয়ে কিন্তু করতে হবে। দেখো, ম্যাথে ভালো রেজাল্ট করার জন্য প্রবলেম সলভিং এর কোনো ওয়ে নেই, ঠিক আছে। আমি একটু বলি, শোনো, ম্যাথের ভিত্তিতে স্টুডেন্টকে 3 কোয়ালিটিতে ভাগ করা যায়। নাম্বার 1, যারা ম্যাথ পারেই না এবং পারার চেষ্টা করেও না, তারা কখনো ম্যাথে ভালো রেজাল্ট করতে পারবে। নাম্বার 2, যারা ম্যাথ সলভিং পারে কিন্তু তার মধ্যে এতটা ওভার কনফিডেন্স, সে কনফিডেন্সের ঠেলায় আর
এক্সট্রা প্রবলেম সলভিং এর দিকে যায় না, কিংবা যেটা আগে সলভ করে আসছে সেটা আর কখনো রিভিশন করে না, সেও ভালো রেজাল্ট করতে পারবে না, পরীক্ষার আগে গিয়ে সব ভুলে যাবে। আর 3 নাম্বার, যে ম্যাথ সলভিং পারে এবং প্রতিনিয়ত সে নতুন নতুন ম্যাথ সলভ করেই যাচ্ছে এবং সে থেমে থাকতেছে না, সেই আলটিমেটলি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এখন তুমি বের করো তুমি আসলে কোন ক্যাটাগরিতে পড়তে চাও, তুমি প্রথমটায় পড়তে চাও নাকি দ্বিতীয়টায় নাকি তৃতীয়টায়, ইটস আপ টু ইউ। ওকে, আচ্ছা এখন আসো আমরা 3 নাম্বার প্রবলেমের সলিউশনে যাব। 3 নাম্বার প্রমাণটা, এটাও বইটা আসে একটা ম্যাথ, এটা সম্ভবত 14-15 বা 13-14 এরকম সেশনে আসছিল। তো এখানেও আমাদের কাজ সেম, কি বলছে, থিটা ইকুয়াল টু পাই বাই 36 হলে প্রমাণ করো যে সাইন স্কয়ার 3 থিটা, সাইন স্কয়ার 4 থিটা, 5 থিটা, এইভাবে কত পর্যন্ত, 15 থিটা পর্যন্ত, এটার মান হলো 13/2, এটা প্রমাণ করতে বলছে। এটা শর্টকাট দিয়ে খুবই সোজাভাবে অঙ্কটা করা যায়, জাস্ট অঙ্কটা দেখেই উত্তর বলে দেওয়া যায়, কিন্তু আমরা তো এখন শর্টকাটে নাই। আর দেখো আমি বারবার কিন্তু শর্টকাট নিয়ে কথা বলতেছি, যে দেখো আগে তুমি তোমার মেইন প্রসিডিউরটা আয়ত্ত করো, তারপরে তুমি শর্টকাটের দিকে যাও। ভাইয়া মাইন্ড ইট, তুমি যদি মেইন প্রসিডিউরই না পাও তাহলে কিন্তু শর্টকাট তোমার জীবনে দুর্বিষহ একটা সিচুয়েশন তৈরি করে দেবে। সো তুমি শর্টকাটে পড়ে যাও। ওকে, আসো ম্যাথটা, এখানেও সেম, যেটা দেয়া আছে সেটাকে লিখে ফেলি। দেয়া আছে থিটা ইকুয়াল টু পাই বাই 36, আর গুণন করলে 36 থিটা ইকুয়াল টু পাই, সো এখান থেকে 2 দ্বারা ভাগ করলে 18 থিটা ইকুয়াল টু পাই বাই 2 গেল। বক্স করে রাখি, কারণ এই 18 থিটাটা হলো আমাদের টার্গেট। এখন আমরা লেফট সাইডটা তুলব, একটু বড় কষ্ট করে তুলে ফেলি। সাইন স্কয়ার 3 থিটা এভাবে এক এক করে বাড়ছে। আচ্ছা, তো এবার দেখো ম্যাথ তোলা শেষ। এখানেও সেম জিনিস, আমাদের এখানে কার মান পাইছি 18 থিটা ইকুয়াল টু পাই বাই 2। সো আমরা বড় অ্যাঙ্গেল গুলোকে 18 থিটার মাধ্যমে ছোট অ্যাঙ্গেলে প্রকাশ করব। কিভাবে করতে পারি দেখো, 3 থিটা তার সাথে কাজ করব 15 থিটাকে নিয়ে। কেন 15কে আমি লিখতে পারি 18 মাইনাস 3, তাহলে এই 15কে 18 এর মাধ্যমে 3 দিয়ে প্রকাশ করা গেল। সেম ভাবে 4 থিটা তার সাথে কাজ করব 14 থিটা, 5 থিটা তার সাথে কাজ করব 13 থিটা, 6 থিটা তার সাথে 12 থিটা, 7 থিটা তার সাথে 11 থিটা, 8 থিটা তার সাথে 10 থিটা। তাহলে একজন যার কোনো জোড়া নাই সে কে 9 থিটা, ওটাকে ওর মতোই রেখে দেব। আমরা এবার একটু লিখি, সাইন স্কয়ার 3 থিটা তার সাথে কাকে নিয়ে কাজ করব, সাইন স্কয়ার 15 থিটা, রাইট। সেম ভাবে সাইন স্কয়ার 4 থিটা তার সাথে কাকে নিয়ে কাজ করব, সাইন স্কয়ার 14 থিটা। আমি বাকিগুলো লিখতেছি না, মানে বাকি জোড়াগুলো লিখতেছি না, এভাবে আরো জোড়া নিয়ে কাজ করব আমরা, তাই না। কাজ করতে করতে লাস্টে গিয়ে সিঙ্গেল যে বেটা তাকে রেখে দিব, সাইন স্কয়ার 9 থিটাকে রেখে দিব, এ সিঙ্গেল, এর কোনো জোড়া নাই, এটাকে আমি রেখে দেব, আর মাঝখানে সবগুলা জোড়া আছে।
কেন আমি লিখলাম না জানো? কারণ আমি দুইটা জোড়া নিয়ে কাজ করা তোমাকে যদি দেখাই দিতে পারি, বাকি জোড়াগুলোর ক্ষেত্রে কি হবে তুমি খুব ভালো করেই বলতে পারবা। আচ্ছা, এইবার দেখো তো সাইন স্কোয়ার 3 থিটা ঠিক থাকলো, 15 থিটাকে যেন কিভাবে লিখবো বাবা? 18 থিটা মাইনাস 3 থিটা। ফাইন। সাইন স্কোয়ার 4 থিটা ঠিক থাকলো, 14 থিটাকে কি লিখবো? 18 থিটা মাইনাস 4 থিটা। এইভাবে তো সব চলতেছে, লাস্টে গিয়ে আছে আমার সাইন স্কোয়ার 9 থিটা। এখন দেখো এই যে 18 থিটা, এই 18 থিটা মানে কিন্তু π/2, রাইট? 18 থিটা মানে কিন্তু π/2। আমি একটু অঙ্কটা লাইন স্কিপ করতেছি, ঠিক আছে, কারণ অনেক বড় ম্যাথ, লাইন স্কিপ করতেছি আমি। তো সাইন স্কোয়ার 3 থিটা থাকলো, এটা শুধু π/2 মানে 90 এর বিজোড় গুণিতক, তাহলে সাইন স্কোয়ারটা চেঞ্জ হয়ে কি হবে? কজ স্কোয়ার। এবং এখানে যেহেতু স্কোয়ার মানে জোর পাওয়ার, চিহ্ন নিয়ে কথা বলার কিছু নেই, সব প্লাস। কজ স্কোয়ার 3 থিটা, এটা একটা জোর হইলো। সেম ভাবে সাইন স্কোয়ার 4 থিটা, পরেরটাকে ভাঙায় আমরা লিখবো কজ স্কোয়ার 4 থিটা, এটা একটা জোর হইলো। এইভাবে জোড়া হইতে হইতে লাস্টে গিয়ে পড়ে থাকবে সাইন স্কোয়ার 9 থিটা। এবার যেটা করব, এই সাইন স্কোয়ার 9 থিটা মানে কত সেটা একটু দেখি। দেখো 18 থিটা মানে যদি π/4 হয়, 18 থিটা মানে কত? π/4, সরি π/2, সরি 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 18 থিটা মানে কত? π/2। আবার যদি 2 দ্বারা ভাগ করে দাও, এটাকেও 2 দ্বারা ভাগ করো, এটাকেও 2 দ্বারা, তাহলে এ পাশে 2 দ্বারা ভাগ করলে 9 থিটা, এ পাশে 2 দ্বারা ভাগ করলে π/4। তাহলে আমি কি 9 থিটার মানটাও পাচ্ছি না? 9 থিটা মানে হলো π/4। তাহলে তুমি শিওর এটা যে যতগুলা জোড়া হচ্ছে ওই জোড়াগুলোর সাথে জাস্ট লাস্টে গিয়ে সিঙ্গেল যে ভদ্রলোক তার মানটা যোগ করে দেবো। এই জোড়ার মান কত? 1 না? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান 1। এই জোড়ার মান কত? 1। তো যতগুলা জোড়া কয়টা 1 যোগ হবে? এবার তুমি খুঁজে বের করো। এই যে একটা, এই যে একটা, এই দুইটা মিলে একটা জোড়া, এ এ মিলে আরেকটা জোড়া, তাহলে দুইটা হইলো। এ বেটা মিলে আরেকটা জোড়া, তাহলে তিনটা জোড়া হইলো। এই বেটা মিলে আরেকটা জোড়া, চারটা জোড়া হইলো। এই বেটা মিলে আরেকটা জোড়া, পাঁচটা জোড়া হইলো। এই বেটা মিলে আরেকটা জোড়া, তাহলে জোড়া কয়টা হইলো? 6টা। প্রত্যেকটা জোড়ার মান যেহেতু 1, তাহলে 6টা জোড়ার মান কত হবে? 6। 6টা জোড়ার মান হলো 6 প্লাস লাস্টে গিয়ে সিঙ্গেল যে ভদ্রলোক সাইন স্কোয়ার π/4, π/4 মানে হলো 45 ডিগ্রি। সো সাইন 45 ডিগ্রির মান 1/√2। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান যদি স্কোয়ার করে দাও তাহলে হাফ। এইবার এই দুটোকে যোগ করো, তাহলে আলটিমেটলি আসবে 13/2। এইটাই কিন্তু দেওয়া আছে আমাদের রাইট সাইড, ঠিক আছে? দেখো এটাই প্রমাণ করতে বলছে, ইকুয়াল টু 13/2। কাহিনী শেষ, কেস খতম, মামলা ডিসমিস। আচ্ছা, তাহলে আমরা প্রথম 3টা প্রমাণ নিয়ে মনে হয় না আর কোনো সমস্যা আছে। এইবার যাব আমরা 4 নাম্বার এবং লাস্ট প্রমাণটা। দেখো আমি কিন্তু বলে রাখছি যে প্রথম 3টা প্রমাণ একই রকম, আমরা তাও দেখছি থিটা ইকুয়াল টু যা ছিল, প্রথমে আর গুণ করছি, তারপরে 2 দ্বারা ভাগ করছি, এরকম ছিল। কিন্তু 4 নাম্বার প্রমাণটা একটু ব্যতিক্রম। তো ব্যতিক্রম হোক আর যেটাই হোক, আমাদের তো পড়তে হবে। এবার আসো 4 নম্বরে। এটা আজকের লেকচারের আমাদের লাস্ট ম্যাথ। কেতাব স্যারের বইয়ের 7 এ অনুশীলনের আর একটা দুইটা অঙ্ক বাদ আছে। তো লেকচার বেশি লেংদি হয়ে যাচ্ছে, এই জন্য ওই একটা দুইটা অঙ্ক আজকে দেখাচ্ছি না। পরের লেকচারে আমরা ওই একটা দুইটা অঙ্ক দেখে তারপরে আমরা নেক্সট অনুশীলনীতে যাব। ওকে, আচ্ছা আসো। তো এখানে বলছে কি, প্রমাণ করো যে সাইন থিটা, সাইন পাই প্লাস থিটা, সাইন 2π প্লাস থিটা, এইভাবে সাইন nπ প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা যখন n এর মান জোড়, আর এটা ইকুয়াল টু 0 যখন n এর মান বিচার। তো আমার কথা হলো এখানে টোটাল কয়টা টার্ম আছে দেখো তো, খেয়াল করে দেখো। এটা 1 ইন্টু পাই,
এটা 2 ইন্টু পাই, তারপর একটা 3 ইন্টু পাই, 4 ইন্টু পাই, n ইন্টু পাই। তাহলে এই 1 ইন্টু পাই থেকে n ইন্টু পাই পর্যন্ত টোটাল টার্ম আছে n সংখ্যক, তার সাথে একটা টার্ম যোগ আকারে আছে। তাহলে টোটাল টার্ম কয়টা? n প্লাস 1। এই কথাটা বলার কারণ এই ম্যাথটায় তোমাকে এইরকমও কোশ্চেন হইতে পারে যে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস এভাবে ডট 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 দিয়ে বললো n প্লাস 1 তম পদ পর্যন্ত। ঠিক আছে? তো এই n প্লাস 1 তম পদ যে কথা, সাইন n পাই প্লাস থিটা সেম কথা, এটা মাথায় রাখবা। এইটা হলো কোশ্চেনের মডিফিকেশন, হলে এরকম হতে পারে। আমি আবারও বলি, দেখো 1 ইন্টু পাই, 2 ইন্টু পাই, এভাবে 3 ইন্টু পাই, 4 ইন্টু পাই, n ইন্টু পাই। সেখানে টোটাল টার্ম আছে n সংখ্যক, তার সাথে এই প্রথমটা একটা যোগ আকারে আছে, তার মানে এখানে টোটাল কয়টা টার্ম? n প্লাস 1। তো অঙ্কটার এভাবে লাস্ট পদটা না দিয়ে, শেষ পদ না দিয়ে এভাবেও লিখে দিতে পারে যে সাইন থিটা সাইন পাই থিটা সাইন 2 পাই প্লাস থিটা, এইভাবে চলতে চলতে n প্লাস 1 তম পদ পর্যন্ত এইভাবে লেখা থাকতে পারে। ফাইন। তো এটা আমাদের এখন কনসার্ন না, ওটা থাকতে পারে, ওটা যখন থাকবে ওটা নিয়ে আমরা চিন্তা করব। তো এটা কনসার্ন না আমাদের। এবার তুমি ম্যাথে আসো। তো এবার আমাদের বলছে এই সবগুলোর যোগফল সাইন থিটা হবে যখন n এর মান জোড়, আর এই সবগুলোর যোগফল 0 হবে যখন n এর মান বিজোড়। আমার যেহেতু এখানে পদ সংখ্যা n প্লাস 1 তম, পদ সংখ্যা কত? n প্লাস 1। পদ সংখ্যা আমার n প্লাস 1। আই রিপিট, পদ সংখ্যা n প্লাস 1। তাহলে আমরা কি লিখতে পারি যে n ইকুয়াল টু 0 হলে পদ সংখ্যা ইকুয়াল 1টি, কারণ n এর মান এখানে 0 বসায় দাও, 0 প্লাস 1, তাহলে পদ সংখ্যা 1টি। আর একটা পদ সংখ্যা মানে সেটা জাস্ট কোন পদটা বোঝাচ্ছে? প্রথম পদটা। দেখো, সুতরাং যোগফল ইকুয়াল সাইন থিটা, জাস্ট প্রথম পদটা, আর কিন্তু কিছু না। ওকে, এরপরে আসো n ইকুয়াল টু 2 হলে পদ সংখ্যা কয়টি হবে? তখন পদ সংখ্যা হবে 3টি। n এর মান 2 বসাই দিয়ে দেখো 2 প্লাস 1 পদ সংখ্যা 3টি। তখন তোমার যোগ করতে হবে কয়টা পদ? প্রথম 3টা পদ, 1টা 2টা 3টা। সুতরাং যোগফল ইকুয়াল সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা। দেখো তো কি দাঁড়াচ্ছে? সাইন থিটা থাকলো, পরেরটাকে লিখতে পারি সাইন 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, তারপরেরটাকে লিখতে পারি সাইন 4 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। তাহলে সাইন থিটা থাকলো। এবার এটা 90-র কেমন গুণিতক? জোড় গুণিতক, তাহলে সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না। এখন আসো 2 বার পাই বাই 2 তার সাথে প্লাস, একবার 2 বার পাই বাই 2 তার সাথে প্লাস, তাহলে কোন কোয়াড্রেন্টে? এবারে থার্ড কোয়াড্রেন্টে, সাইনটা নেগেটিভ, তাহলে এটা মাইনাস সাইন থিটা। পরেরটা যাও, এবারও পাই বাই 2 এর জোড় গুণিতক, এই জন্য সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না। 4 বার পাই বাই 2 তার সাথে প্লাস, তাহলে 1 2 3 4 বার পাই বাই 2 তার সাথে প্লাস, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সো প্লাস সাইন থিটা। তাহলে দেখো প্লাস মাইনাস কাটাকাটি গিয়ে আলটিমেটলি থাকলো কি? সাইন থিটা। তাহলে তুমি কি খেয়াল করতে পারতেছো? n এর মান যখন 0 ছিল তখন যোগফল ছিল সাইন থিটা, n এর মান যখন 2 তখনও যোগফল কি? সাইন থিটা। আমি আরেকটা দেখাবো, n ইকুয়াল টু 4 হলে পদ সংখ্যা কয়টা হবে? পদ সংখ্যা হবে 5টি। n এর মান 4 বসায় দাও, এখান থেকে বোঝা যাচ্ছে পদ সংখ্যা 5টা। তার মানে তোমার এবার যোগ করতে হবে কয়টা? 5টা টার্ম যোগ করতে হবে, প্রথম 5টা টার্ম। তাহলে তুমি যোগফলটা এবার বের করো।
সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস সাইন 4 পাই প্লাস থিটা। পাঁচটা পদ নেওয়া হয়েছে না? 1 2 3 4 5। এর মধ্যে প্রথম যে তিনটা, এই তিনটা পদের যোগফল আমরা কত পাইছি? এই প্রথম তিনটা পদের যোগফল কিন্তু আমরা পাইছি সাইন থিটা। সেটা নতুন করে আমার লেখার দরকার নেই, সেটা আমি জানি সাইন থিটা। এবার আমরা পরের দুইটা টার্ম ভাঙাবো। তাহলে প্রথম তিনটা টার্মের যোগফল সাইন থিটা, সেটা লিখে রাখলাম, প্লাস এইটাকে আমি যদি লিখি তাহলে সাইন 6 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। পরেরটাকে যদি আমি লিখি সাইন 8 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। সাইন থিটা থাকলো। এইবার তুমি যেটা করবা, এটাকে তুমি কোয়াড্রেন্ট অনুযায়ী ভাঙাও। জোর গুণিতক পাই বাই 2 এর সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না। 6 বার পাই বাই 2 তার সাথে প্লাস, থার্ড কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ মাইনাস সাইন থিটা, এটাও পাই বাই 2 এর জোর গুণিতক, সাইন অনুপাতের কোনো চেঞ্জ হবে না। 8 বার পাই বাই 2 তার সাথে প্লাস, ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ। এখানেও দেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে গেল, কেটে গিয়ে আলটিমেটলি থাকলো কি সাইন থিটা। তাইলে আমি কি বুঝাইতে পারছি? এই যে n ইকুয়াল টু 0 জোড় সংখ্যা, n ইকুয়াল টু 2 জোড় সংখ্যা, n ইকুয়াল টু 4 জোড় সংখ্যা। সো n এর মান যখন কোনো জোড় সংখ্যা নেওয়া হচ্ছে তখন সব সময় যোগফলগুলা কি আসতেছে? সাইন থিটা আসতেছে না? তাহলে আমার প্রথম প্রমাণটা কিন্তু হয়ে গেছে যে এই যে টার্মটা, এই টার্মটার যোগফল সাইন থিটা। কখন? যখন n এর মানটা হবে জোড়। তো তোমরা কথাটা এইভাবে লিখে নেবা যে সুতরাং n জোড় সংখ্যা হলে, n জোড় সংখ্যা হলে যোগফল ইকুয়াল সাইন থিটা। ব্যাস, জোড়ের কাজ শেষ। এখন সেম ওয়েতে বিজোড় সংখ্যা নিয়ে তুমি কি কাজ করতে পারবা না? n এর মান প্রথমে যদি 1 ধরো তাহলে 1 প্লাস 1 পদ সংখ্যা হবে 2টা, তখন তুমি প্রথম 2টা পদ যোগ করে দেখবা। n এর মান যদি তুমি 3 ধরো তাহলে 3 প্লাস 1 পদ সংখ্যা 4টা, তখন তুমি প্রথম 4টা পদ যোগ করে দেখবা। সব সময় দেখবা মানটা আসবে 0। তো ভাইয়া একটু কষ্ট করে n এর মান বিজোড় হইলে কি হবে এটা তুমি একটু নিজে করে নিও, ঠিক আছে? এটা তোমার নিজের কাছে। ব্যাস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যেটা বলতেছিলাম, তোমরা সুন্দর করে কেতাব স্যারের বই দেখে 7 এ অনুশীলনীর আমরা এখন পর্যন্ত যতগুলো টাইপের প্রবলেম সলভ করছি প্রত্যেকটা টাইপের অনুরূপ প্রবলেমগুলো বাসায় নিজেরা সলভ করবা, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।